প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন গীতিকার আসিফ ইকবাল। আমরা আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের দেশের অত্যন্ত গুণী একজন সঙ্গীতজ্ঞ, যিনি কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক লাকি আখন্দ একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে আমরা হারিয়েছি। অত্যন্ত অল্প দিনের জীবনে তিনি আমাদের সঙ্গীত জগতে যে অবদান রেখে গেছেন, মানুষের মনে যে দাগ কেটে গেছেন, সেটি থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, মানুষের সঙ্গীত প্রেম যতদিন থাকবে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করছি লাকি আখন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমরা সুরকার আসিফ ইকবালকে অনুরোধ জানাবো তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আলোচনাটি শুরু করতে। ধন্যবাদ। আসলে আজকে খুব একটা বেশি বলার মতো মানসিকতা তো আমাদের কারোরই নেই, তারপরেও কিছু বলতে হয়। এজন্য যে বাংলা গানের জন্য আমরা যদি কিছু ক্রান্তির সময় ধরি, তাহলে সেই ক্রান্তির সময়টা অনেক পরের, কিন্তু বাংলা গানের জাগরণের যে সময়টা, সেটা আসলে আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরেই। লাকি ভাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তিনি সুরকার এবং শিল্পী ছিলেন। সেই সময়ের উত্তাল পথটুকু অতিক্রম করার কাজে তার ক্রিয়েটিভিটি, তার গানগুলো খুব কাজে এসেছিল। কিন্তু এরপর বিশেষ করে ৮০-র দশকে গিয়ে লাকি ভাইয়ের গানগুলো আসলে কালোত্তীর্ণ হয়ে গেল এবং তার গানগুলো আপনি যদি দেখেন, এই নীলমণিহার, আমায় ডেকো না, আজকে তো মানে আমায় ডেকো না গানটা, আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না, আজকে তো এই গানটা যতবার মনে বাজছে ততবারই মনে হচ্ছে কি অসাধারণ একটি গান। ইনি আসলে খুবই নির্মোহ একজন মানুষ ছিলেন। গান ভালোবাসতেন, গানটাই জানতেন, রেডিওতে চাকরি করতেন এবং খুবই সাধারণ জীবন যাপন করতেন। এত অসাধারণ একজন শিল্পী, এত জনপ্রিয় একজন মানুষ, কিন্তু তিনি কখনো তার জনপ্রিয়তাকে তার কাছে স্পর্শ করতে দেননি। তিনি সবসময় চিন্তা করেছেন যে আমি কিভাবে গান করব, কিভাবে আরো ভালো গান করা যায়, বাংলা গানের যে পরিক্রমা, তার মধ্যে ডিফারেন্সগুলো, পরিবর্তনগুলো, ইউনিক কি জিনিস দেয়া যায়, এগুলো নিয়ে সারাক্ষণ মগ্ন থাকতেন। আর তার নিজস্ব একটা জগৎ ছিল, সেই জগতেই বিচরণ করার কথা উনি ভাবতেন। উনার কাছ থেকে আমরা যেটা বুঝি, আজকের যে আমাদের ইন্ডাস্ট্রিতে উনার মতো মানুষ পাওয়া খুবই বিরল। কারণ গান আমরা যতটা চিন্তা করি, তার চেয়ে অনেক বেশি চিন্তা করি বাণিজ্যিক সফলতা। উনার জেনারেশনের, আসলে শিল্পী জেনারেশনটা কখনোই এই বাণিজ্যিক সফলতার দিকে তাকাননি। তারা তাদের আনন্দেই গান সৃষ্টি করে গেছেন। তো উনিও আসলে উনার এক একটি গান আজকে আক্ষেপ করতে হয়, হ্যাঁ, যে যখন ওনার ক্যান্সার ধরা পড়লো, ওনার এক একটি গান থেকেই কোটি টাকা আমরা জানি যে কোটি দর্শক ওনার গান কিনেছেন এবং কোটি টাকা কেউ না কেউ আয় করেছেন। কিন্তু উনি আসলে হয়তো খুব বড় জোর 15,000টি টাকা পেয়েছেন। এই যে একটা ব্যত্যয়, এই যে একটা কষ্ট শিল্পীদের, এই কষ্টটা থেকে কবে যে আমরা মুক্তি পাবো এটা আমরা ঠিক জানি না। লাকি ভাইও পেলেন না, এর পরের প্রজন্মে কেউ পাবেন কিনা সেটা জানি না। যারা বাণিজ্যিকভাবে সফল, যারা জানে, তারা তো টাকা কামাচ্ছেনই, কিন্তু একজন শিল্পীকে দুস্থ হয়ে বাঁচতে হয় না। এবং লাকি ভাই কিন্তু দুস্থ হয়ে বাঁচেননি। উনি যখন ক্যান্সার ধরা পড়লো, তারপর থেকে উনি ব্যাংককে চিকিৎসা নিতে গেলেন এবং কোথাও কিন্তু উনি কাউকে বলেননি যে আমার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন বা এটা।
মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ফান্ড এসছে, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব চিন্তা ভাবনা থেকে উনি ফান্ডটি পাঠিয়েছেন। মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, তিনি বারবার ওনাকে খোঁজ করেছেন এবং ওনার ফান্ড থেকেও টাকা এসছে। শিল্পীর পাশে ফাউন্ডেশন, আমাদের ঢাকার সম্মানিত মেয়র আনিসুল হক সাহেব, তিনি পাশে দাঁড়িয়েছেন। এটা এক বিরল ঘটনা। মানে জীবনে উনি যেহেতু কারো কাছে কোনো কিছু চাননি, উনার চলে যাওয়ার সময়টা আমার কাছে মনে হয়েছে খুব বেশি বর্ণাঢ্য ছিল। উনি উনার জন্য নাম না জানা দেশ থেকে বিদেশ থেকে কতজন যে তার চিকিৎসার জন্য মানে অর্থ পাঠিয়েছেন, এবং সেই অর্থ থেকে কিন্তু উনি এতদিন বাঁচার কথা ছিল না। উনি এতদিন বেঁচেছেন, কিন্তু আমরা যারা উনাকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকিরা সবাই আমরা যারা ভালোবাসি, তাদের কারণেই কিন্তু উনি এতদিন বাঁচলেন। আমাদের শুধু ইচ্ছে ছিল আর কিছুদিন যদি উনি বাঁচতেন, তাও আমাদের মনকে আমরা সান্ত্বনা দিতাম। কারণ আমাদের আসলে বট গাছের বড় প্রয়োজন। আমাদের কিন্তু শিল্পীদের এক একটি বটবৃক্ষ কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে, এবং এটা আমাদেরকে খুব বেশি ভারাক্রান্ত করছে। তো আপনি গানের মানুষ, আপনি যেমন বলেছিলেন, শামীম রাজা, আপনারাও লক্ষ্য করছিলাম, আসিফ ইকবাল যেমন বলছিলেন যে লাকি এখন গানের মধ্যেই বিলীন একজন মানুষ ছিলেন, বা গান তার মধ্যে ছিল, মানে পুরো মানুষটাই গান, এমন একটা ছোট কথা বলবো। সেটা হচ্ছে উনি শিল্পীর পাশে ফাউন্ডেশনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে লাকি ভাইয়ের পক্ষে গান গাওয়ার ছিল রীতিমতো অসম্ভব, কিন্তু কি এক আশ্চর্য শক্তিতে হোটেল ওয়েস্টিনের সেই অনুষ্ঠানে, আনিস ভাইয়ের সেই অনুষ্ঠানে উনি গান গাইলেন, একটা না পরপর কয়েকটি গান গাইলেন। অদ্ভুত একটা ব্যাপার। যখনই যেতাম গিটারটা হাতে তুলে নিতে চাইতেন, গান নিয়ে থাকতেন, গানটাই ছিল তার প্রাণ। আসলে এটা আমরা কোনো কথা দিয়ে বোঝানো যাবে না, মানে একটা মানুষ কতটুকু সঙ্গীতকে ধারণ করলে এরকম সঙ্গীতময় হতে পারেন যে মৃত্যুর শেষ পর্যন্ত উনি গানই করে যেতে চেয়েছেন। এক অদ্ভুত ব্যাপার, এক আশ্চর্য জিনিস। যেমন শামীম রাজা, আমরা যদি একটু শুনি তার গানের ধরন, সেগুলো কিভাবে মানুষকে প্রভাবিত করে। আপনি একজন যোগাযোগের শিক্ষক, সেই অর্থে যদি বলেন। যদি আসিফ ভাইয়ের কথার রেশ টেনে বলি যে উনি একাধিক প্রজন্মকে স্পর্শ করেছেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা ছিলেন তখন তিনি বয়সে অনেক ছোট, তিনি নিজেও মুক্তিযোদ্ধা, তাদেরকে তো তিনি স্পর্শ করেছেন। তার উত্তর প্রজন্ম যারা এবং আরো পরে যারা, মানে এটা কিন্তু খুব একটা দুর্লভ সুযোগ যে একজন শিল্পী এতদিন জনপ্রিয় থাকেন। এবং একই সঙ্গে আপনিও যে কথা বলেছেন, তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালনা করেছেন। আমরা এই অনুষ্ঠানের আগেও সম্ভবত সরাসরি সম্প্রচার দেখছিলাম চ্যানেলের, যেখানে তার শরীর যারা ছিলেন, তার সমসাময়িক যারা ছিলেন, সালাউদ্দিন জাকি ছিলেন, গড্ডি ছবিতে তো তার অসাধারণ তার অংশগ্রহণ সেখানে সঙ্গীতের ক্ষেত্রে। আমি অনুষ্ঠানে আসার আগে একটা তালিকা করবার চেষ্টা করছিলাম, তো দেখছি যে এত ভালো ভালো গান যে তালিকা না করাই ভালো, কারণ আমরা তো কয়েকটার নাম বলবো, বাকিগুলোর নাম সেখানে বলা হবে না এরকম। আমরা এমনি তো অসাধারণ বিভক্তির মধ্যে আছি, রাজনৈতিক ভাবে বিভক্ত, সংস্কৃতির ক্ষেত্রে আমরা এক হতে পারছি না, এটা খুব খারাপ একটা সময় আমাদের মধ্যে যাচ্ছে। তার মধ্যে আমরা যাদের ক্ষেত্রে এই বিভক্তির ঊর্ধ্বে উঠতে পেরেছি, যাদের গান বলুন, যাদের সৃষ্টি আমাদেরকে এখনো পর্যন্ত এক করে, আমাদেরকে একটা বোধের দিকে নিয়ে যায়, একটা ভালো লাগার দিকে নিয়ে যায়, আমার মনে হয় যে তিনি তাদের মধ্যে একজন ছিলেন লাকি আখন্দ। এই কথাটা এই জন্য বলছি যে এত সংস্কৃতির মধ্যে আমরা বিভক্তি এনে ফেলেছি, শুধুমাত্র রাজনীতির মধ্যে না। তো আমরা যোগাযোগের একজন শিক্ষক হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা, আপনি নিজেও আমার সঙ্গে একমত হবেন হয়তো, যে আমরা যে মূল্যবোধগুলো তৈরি করি সঙ্গীতের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, জীবন ধারণের ক্ষেত্রে, সেটাই তো আর এক প্রজন্মের কাছে, পরবর্তীর কাছে নিয়ে যাওয়াটাই হচ্ছে যোগাযোগ। এবং আমাদের এই দীর্ঘ সময়ে অনেক ঘটনা হয়তো আমাদের মনে থাকবে না, অনেক সংঘাতের কথা আমাদের মনে থাকবে না, অনেক রাজনৈতিক ঘটনার কথা আমাদের মনে থাকবে না, কিন্তু যে অসাধারণ গানগুলোর কথা বলছি সেগুলোর কথা কিন্তু আমাদের মনে থাকবে। এবং সবকিছুর ঊর্ধ্বে, আমাদের বিভেদের ঊর্ধ্বে, আমাদের সামাজিক বিভেদ, রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে লাকি আখন্দের যে গানগুলোর কথা আমরা বলছি, সেটা তার গাওয়া গান হোক, তার সুর দেওয়া হোক, তার পরিচালনায় হোক, যেভাবেই তিনি সেখানে অংশগ্রহণ করে থাকেন, সেগুলো কিন্তু একক একটা জায়গা আমাদের তৈরি করবেন। এবং আজকে একটা কথা প্রায়ই বলি, এই আজকের অনুষ্ঠানে আসবার আগেও আপনিও ছিলেন তো বিভিন্ন সময়, আমরা যখন আমাদের আরো অনেক গুণী মানুষরা চলে গেছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমরা একই কথা বলেছি যে শুধু তাদের এই চলে যাওয়ার দিনে আমরা কিছু স্মৃতি তর্পণ করি, তারপরে হয়তো তাদের কথা ভুলে যাই যে তাদের যে সামগ্রিক কাজগুলো সংরক্ষণ করা দরকার, ধরে রাখা দরকার। কারণ তিনি নিজেও কিন্তু একটা দীর্ঘ স্বেচ্ছা নির্বাসনে ছিলেন একটা সময়, এবং তারপর তিনি ফিরে এসেছেন, আবার তিনি
গানের জগতে তিনি ফিরে এসেছেন, কিন্তু মাঝে কিন্তু অনেক বড় একটা বিরতি। তো এই বিরতি যদি আরো দীর্ঘ হতো তাহলে অনেকেই কিন্তু আজকে প্রজন্ম তার সঙ্গে যুক্ত হবার, তার কাজ সম্পর্কে জানতে পারতেন না। যেমন উনি বলছেন যে অসাধারণ প্রাণ শক্তি ছিল তার। আমি আসার আগেও তার পুরনো ভিডিও দেখছিলাম, যে যেখানে তিনি হসপিটালের বেডে শুয়েও গিটার নিয়ে যেখানে সীমান্ত তোমার সেই গান গাওয়ার চেষ্টা করছেন, এবং যে ভালোবাসার কথা বললেন মানুষের তার প্রতি, সেটা গত বছর এর কিছুটা পরে সম্ভবত জুন জুলাইয়ের দিকে হবে, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের দেখছি যে বাঙালি অধ্যুষিত যে মাইকা কিংবা জ্যাকসন হাইটে তারা ছোট ছোট কাগজ বিলি করছেন যে তার জন্য, লাকি আপনদের জন্য কনসার্ট সেখানে। তার মানে যারা দেশের বাইরে চলে গেছেন সেই সময়ের মানুষ যারা, তার পরবর্তী যারা, তারা অসাধারণ ভালোবাসা দিয়ে তাকে স্মরণ করছেন, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো আমি মনে করি যে এই জায়গাগুলো আমাদেরকে একক একটা বোধের জায়গায় নিয়ে যায়। এবং যে কথা উনি একটাকে বলছিলেন যে বাণিজ্যিক ভাবে আমরা তো এই সমালোচনা প্রায় করছি, এখন সবকিছু তো আর একেবারে শিল্পের জন্য শিল্প হয়তো থাকবে না, সময়টা ভিন্ন, কিন্তু যখন মানোত্তীর্ণ কাজ তৈরি হয়, যেটা লাকি এখন চেষ্টা তৈরি করেছেন, সেখানে তো সবাইকে তিনি উপকৃত করেছেন। যিনি শিল্পের জন্য শিল্পের কথা আপনি যখন শুনছেন, আপনাকে তিনি আনন্দ দিয়েছেন, আপনাকে তিনি অসাধারণ জিনিস উপহার দিয়েছেন, মহৎ কাজ, সৃষ্টিশীল কাজ তিনি উপহার দিয়েছেন। আবার যারা ইন্ডাস্ট্রির সঙ্গে ছিলেন, যারা এই বাণিজ্যের সঙ্গে ছিলেন, তারাও কিন্তু আমার মনে হয় যে ঋদ্ধ হয়েছেন, তারাও সেখানে লাভবান হয়েছেন। অতএব এই মানুষগুলোর কথা এইভাবে স্মরণ করা উচিত যে মহৎ সৃষ্টি যদি না হয়, এরকম গান যদি না হয়, এরকম গীতি যদি না থাকে, এরকম সুর সৃষ্টি যদি না হয়, এই ধরনের সঙ্গীত পরিচালক যদি না হয়, তাহলে একই সঙ্গে হাহাকার সেখানে থেকে যাবে যে সিনেমায় ভালো গান পেলাম না, ভালো গানের জন্য আমি সিডি বের করবার জন্য ভালো গান পাচ্ছি না, গান বেশি দিন লোকে শুনছে না। তো তার এই গানগুলো টিকে থাকবে আরো অনেক দিন, যারা পরবর্তী প্রজন্ম আসবেন তারাও শুনবেন, এবং তিনি যে অসাধারণ আনন্দের জায়গা আমাদের তৈরি করে দিয়েছেন, তিনি যে জগতেই চলে গেছেন আমাদের এই লোকের বাইরে, সেখানেও তিনি যেন আনন্দে থাকেন, ভালো থাকেন। এমন একজন মানে মহান গুণী মানুষের জীবন নিয়ে নিশ্চয়ই আমরা আরো আলোচনা করবো এই আয়োজনে। আমরা এবার একটু এই অনুষ্ঠানের রেওয়াজ অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, সাম্প্রতিক বিষয়গুলো দেখে নিই, আবার আমরা আলোচনায় আসছি। দৈনিক ইত্তেফাক, টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম। মানব জমিন, ভোটে নজর আওয়ামী লীগের, দিশার খোঁজে বিএনপি। আমাদের সময় নির্বাচন করবে না জামায়াত, 5 সিটি নির্বাচন বছরের শুরুতে। সকালের খবর, ভারতের ইউরেনিয়াম দূষণে হাওরের জীববৈচিত্র্য বিপর্যয়, অক্সিজেন কমেছে, অ্যামোনিয়া গ্যাসে প্রাণহানি। যায় দিন, গোয়েন্দা প্রতিবেদনের দীর্ঘসূত্রতা, ঝুলে আছে 20,000 চাকরি প্রার্থীর নিয়োগ। থেমে গেল লাকি আখন্দের গান। ভোরের কাগজ, বর্ষণে থই থই চট্টগ্রাম, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেননি কেউ। আমাদের অর্থনীতি, সব হারিয়ে স্বাস্থ্য হুমকিতে হাওরবাসী। দৈনিক দিনকাল, গ্যাস নেই মিরপুর এলাকায়। দৈনিক সংগ্রাম, শেয়ার বাজারে কারসাজি চক্র আবারও সক্রিয়, মাসের 14 কার্যদিবসে পুঁজিবাজারে ধারাবাহিক পতন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, heavy rain submerges parts of Port City. The Financial Express, anti-gastric medicine market expanding fast. Our Time, World Bank to give Bangladesh $6 billion credit in 3 years. সংবাদপত্রের শিরোনামগুলো দেখে নিলাম আমরা। এই শিরোনামগুলোর মধ্যে একটি প্রধান শিরোনাম রয়েছে যে চট্টগ্রামে একদিনের বৃষ্টিতে পানি নিচে চলে গেছে। আমরা যেমন দেখেছিলাম যে চট্টগ্রাম সিটি নির্বাচনের আগে যেটি আলোচনায় এসেছিল যে শহর থেকে জলাবদ্ধতা দূর করাই হচ্ছে নগরবাসীরও প্রধান চাওয়া, মেয়ররাও তেমনই প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তো কি বলবেন এই অবস্থা নিয়ে? এই আলোচনা তো আমাদের প্রতি বছরই প্রায় নিয়মিত, এবং এক হলো যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় সেই প্রতিশ্রুতিগুলো চিন্তা ভাবনা করে দেওয়া হয় কিনা, কারণ এই জলাবদ্ধতা কিন্তু যেন তেন একটা ইস্যু না, এটা খুবই বড়। আমাদের দ্বিতীয় বৃহত্তম শহরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর শহরে যদি এই অবস্থা হয়, এবং সেটা কিভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কি প্রক্রিয়ায়, পুরো এখন আলোচনা করা যাবে না, কিন্তু এটা আমি মনে করি যে একটা বড় পরিকল্পনার অংশ, এবং সেটা একটা মাস্টার প্ল্যানের আওতায় নিঃসন্দেহ করবার কথা ধারাবাহিকভাবে। সেটা কতটুকু হচ্ছে সেটা খতিয়ে দেখবার বিষয়, এবং একই সঙ্গে যে মানুষের অপরিকল্পিত শুধু আবাসন না, স্থাপনা তৈরি করা, নিয়ম নীতি মেনে না চলা, বর্জ্য তৈরি করা, পলিথিনের কথা তো আমরা মাঝে মধ্যে আলোচনা থেকে একেবারে ভুলেই যাই, সেটা যে কি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং যে কোনো অপরিকল্পিত বর্ধন যদি এই শহরের আরো এইভাবে হতে থাকে, এবং এটা একটা পাহাড়ি শহর, তারপরেও মানে ঢাকার মতো অবস্থা তো আমরা আলোচনা নাই করলাম, মানে সেখানে যদি এই জলাবদ্ধতা তৈরি হয়, শহরে যদি এই অবস্থা হয় সামান্য বৃষ্টিতেই, এটা তো কোনো অবস্থাতেই আপনি কত দূর এগোবেন এইভাবে নিয়ে, এবং কত দূর আপনি সামনে যেতে পারেন। আমি মনে করি যে এটা খুবই খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত। এর বাইরে তো আমরা আলোচনা অনুষ্ঠানে এই একই
রেটরিক বলবার মতো বারবার বলে যাচ্ছি, কিন্তু এটা বাস্তবায়ন দরকার। এরকম একটা মানে জলে থই থই করছে একটা বর্ষার পরে মানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটা, এটা মেনে নেওয়া যায় না। জনাব আসিফ ইকবাল, আমরা সংবাদপত্রের শিরোনামগুলো যখন দেখছিলাম তখনও সেখানে লাকি আখন্দ অন্যতম প্রধান শিরোনাম হিসেবে আমাদের সামনে আবারও উঠে আসেন। আমরা যদি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও আলোচনা করি। লাকি ভাইয়ের যে গানগুলো, আমি কয়েকটা ঘটনা বলবো, হ্যাঁ, যেখান থেকে লাকি ভাইয়ের সাথে আমার পরিচয় কিংবা যেভাবে আমি লাকি ভাইকে চিনি। আমার সাথে কুমার বিশ্বজিৎ, আমরা দুজন খুব আমার বড় ভাই, বাট আমরা উই আর গুড ফ্রেন্ডস। সো কুমার বিশ্বজিতের যখন যেখানে সীমান্ত তোমার গানটি হয়, তখন এই গানটির জন্য হ্যাঁ লাকি ভাইকে যখন অ্যাপ্রোচ করা হয়, লাকি ভাই কিন্তু সানন্দে রাজি হলেন। কিংবা লাকি ভাই নিজে একজন গায়ক ছিলেন এবং উনার কণ্ঠে অনেক গানই উনি গাইতে পারতেন, কিন্তু উনি একটা বড় গুণ উনার, সেটা হচ্ছে উনি যে কোনো গান ভেবে নিতেন, কিংবা এই গানটা কার গলায় যাবে, কার গলায় মানাবে, এটা ভেবে ওই শিল্পীকে গানটা দিতে কুণ্ঠা করতেন না। এটা কিন্তু একজন শিল্পীর জন্য, হ্যাঁ, এটা কিন্তু বিরাট স্যাক্রিফাইস এবং আরো অন্য গানের ক্ষেত্রে ঘটেছে, শিক্ষণীয় একটা ব্যাপার। যেমন কবিতা পড়ার প্রহর এসেছে, আমায় ডেকো না, সামিনা চৌধুরী গিয়েছেন। আজ এই বৃষ্টির কান্না দেখে নিয়াজ মোহাম্মদ চৌধুরী গিয়েছেন। আগে যদি জানতাম, হ্যাঁ, মন ফিরে ফেরদৌস ভাই গিয়েছেন। কিংবা আবার এলো যে সন্ধ্যা, নিজের ভাই হ্যাপি এখন গিয়েছেন। এই জায়গাটা আসলে তার গানের প্রতি ভালোবাসার চেয়েও সত্যিকারের শিল্পীর প্রতি যে মমত্ব বোধ, এটাও কিন্তু প্রকাশ করে। এবং কাউকে ভালো গান গাইতে দেখলে, আমার একটা অনুষ্ঠান ছিল 2015 জুন মাসে, আসিফের কথায় মুনের গান, এরকম একটা গানে মুন নামে, অটার্নাল মুন নামে একজন ভালো শিল্পী, খুবই ট্যালেন্টেড শিল্পী আছেন, সে গাচ্ছিল। লাকি ভাই অনুষ্ঠানে ছিলেন এবং উনি বললেন যে এই ছেলেটা এত ভালো গায়, উনি চলে গেলেন। হ্যাঁ, তো এখন এই যে একটা তার যে অন্যকে প্রশংসা করার এই জায়গাটা এবং অন্যকে সত্যিকার স্বীকৃতি দেওয়ার জায়গাটা, এটা কিন্তু একটা বড় মাপের মহত্বের পরিচয় বহন করে। তো লাকি ভাইয়ের মধ্যে মানুষ হিসাবে এই দিকটাকে আমি খুব বড় করে দেখি। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা আজকের মতো এই আয়োজন এখানে শেষ করতে হচ্ছে আমাদের সময়ের জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।